প্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময় স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছে। আমরা তাদের সঙ্গে পরিচিত হব, কিন্তু তার আগে আমরা একটু দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একবার জেনে আসব। আজকে দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে কিছুক্ষণ আগে বন্ধ ঘোষণা করেছে ক্লাস পরীক্ষা কুয়েট। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে শিক্ষার্থীরা মূলত ছাত্র রাজনীতি বন্ধসহ 5 দফা দাবিতে তারা ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে এবং দিনভর বলা যায় কুয়েট ক্যাম্পাস উত্তাল ছিল। সকালে আমরা জানি যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ শিক্ষার্থী এবং পাশাপাশি ছাত্রদল তাদের ভিতরে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন, অন্তত 20 জন আহত হয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে রাতে খানিকটা উত্তাল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। আমরা ঢাকায় দেখেছি যে রাজু ভাস্কর্যে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা সন্ধ্যা 7:30টায় তারা সেখানে মিছিল করেছে, সমাবেশ করেছে, বেশ কয়েকটি দাবি জানিয়েছে, কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদ বিরোধী ভিডিও এবং একই সঙ্গে কুয়েটের যে হামলা, সেই হামলার ভিডিও তারা প্রচার করবে দেশের বিভিন্ন জায়গায়। এবং ছাত্রদল এটিকে বলেছে যে এটি গুপ্ত রাজনীতি যারা করে এটি তাদের কাজ। এটি একটি দিনের উল্লেখযোগ্য খবর। এর বাইরে উল্লেখযোগ্য খবরের ভিতরে রয়েছে তিস্তার নদীকে বাঁচানোর জন্য যে বিএনপির যে বিশাল কর্মসূচি চলছিল 2 দিন ব্যাপী, সেই কর্মসূচির আজকে ছিল শেষ দিন এবং মূলত উত্তরের বেশ কয়েকটি জেলা, 5টি জেলার 11টি পয়েন্টে মূলত তিস্তা পারের মানুষেরা, দলের নেতাকর্মীরা 48 ঘন্টা বিরতিহীন অবস্থান কর্মসূচি পালন করেন। এবং এর বিকেলে আজকে ভার্চুয়ালি যোগ দিয়ে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার দল ক্ষমতায় গেলে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। ন্যায্যতা নিশ্চিত করতে ভারতের সাথে একতরফা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে এবং চালু রাখতে হবে কূটনৈতিক আলোচনা। এর বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকে যশোরে আলোচনায় অংশ নেন এবং সেখানে তিনি বলেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানুষ অন্য কিছু গন্ধ পাচ্ছে এবং কারো ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে তাকে রাজনৈতিক নতুন দলে যোগ দিয়ে বা রাজনীতিতে যোগ দিয়ে ভোটের মাধ্যমে সেই সক্ষমতা প্রমাণের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটার তাগিদ দিয়েছেন। এর বাইরে আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটি নিয়ে বিএনপি মহাসচিব তিনি কথা বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা তিনি কথা বলেছেন, আরও বিভিন্ন মহল থেকে এটি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তিনিও এটি কথা বলেছেন। আরেকটি বড় খবরের ভিতরে রয়েছে আজকে বিকেলে রাজধানীর পল্টনে একটি বড় শোডাউন বলি কিংবা বিক্ষোভ সমাবেশ বলি সেটি জামাত ইসলামী করেছে এবং 5 আগস্টের পরে রাজধানীতে বেশ বড় পরিসরে এটি তাদের সমাবেশ বলা যায়। এখানে জামাত ইসলামের আমির তিনি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন দ্রুত নির্বাচন, দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়া এবং জামাতের আগেই যিনি আওয়ামী লীগ সরকারের সময় আটক হয়েছেন ডক্টর এটিএম আজহারুল ইসলাম, তাকে নিঃশর্ত মুক্তি না দিলে রাজপথে তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং এই প্রথম জামাতকে একটু ভিন্ন টোনে সরকারের সঙ্গে কথা বলতে শোনা গেছে। জামাতকে ফ্যাসিবাদের মতো চোখ রাঙিয়ে লাভ নেই, কথা বলতে হবে রাজনৈতিক ভাষায়, এ কথাটিও জামাত ইসলামের আমির বলেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি খবর আছে যেগুলো আমরা সময় পেলে আলোচনার চেষ্টা করব। আর আমরা আলোচনায় যেতে চাই, আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ নিউ ইয়র্ক এবং তিনি একজন রাজনীতি বিশ্লেষকও বটে। এরপরে রয়েছেন ফয়সাল আলিম, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সবশেষ রয়েছেন আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। আমরা একেবারে সিনিয়র 2 জনের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আরিফুল ইসলাম আদিবকে দিয়ে প্রশ্ন শুরু করতে চাই। যেহেতু এটি কুয়েটের আন্দোলন, আমরা এর আগে দেখেছি আরিফুল ইসলামকে ছাত্র অধিকারের তাতে তিনি কেন্দ্রীয় কমিটির মূল দায়িত্ব পালনও করেছেন, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে। আপনাকে একটু সংক্ষেপেই জানতে চাই, আজকে কুয়েটের যে আন্দোলন, আজকে কুয়েটে যে ঘটনাটি ঘটেছে, কেউ বলছে এখানে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সংঘর্ষ, কেউ বলছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে, কেউ বলছে এটি ছাত্র শিবিরের সঙ্গে। আসলে কুয়েটের ঘটনাটি কী ছিল? ধন্যবাদ আপনাকে এবং এনটিভির মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের আলোচক প্যানেলে আমাদের সিনিয়র যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রথমত কুয়েটের যে পরিস্থিতি এটি যে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে খুব গভীরভাবে ভাবাচ্ছে। প্রথমত দেখেন, কুয়েট এবং বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটি প্রায় দীর্ঘদিনের, মানে খোদ সেই ফ্যাসিবাদের আমল সময় থেকে, বিশেষ করে আবরার হত্যার পরে তো বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল এবং কুয়েটে তারও আগে থেকে, এবং গত আগস্টে আমরা যেটি দেখেছি যে ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের যে রাজনীতি সেটির বিষয়ে কুয়েটের একটি অবস্থান ছিল। তো বিষয়টি হচ্ছে যে জায়গায় যে ছাত্র দলের সেখানে সম্ভবত নিষিদ্ধ, সে জায়গায় তাদের কিছু কর্মসূচি গ্রহণ করেছিল, লিফলেট বিতরণ কিংবা অন্যান্য কিছু, এবং সেটির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিলেন সেই শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের এক মুহূর্তে তাদের মিছিলটি যখন বিশ্ববিদ্যালয়ের মসজিদে সামনে যায়, সেখানে ছাত্র দলের পাল্টা অবস্থান ছিল এবং সেই জায়গার থেকে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এবং আমি এটিকে সংঘর্ষ বলবো না, আমি এটিকে সরাসরি হামলা এবং পরিকল্পিতভাবে কারা কাদের উপর হামলা করেছে। এটি হামলা স্পষ্ট করে আপনি যদি হামলার ভিডিওগুলো দেখেন, জি প্লিজ, যারা হামলা করেছে তাদের যে পূর্ব পরিস্থিতি ছিল, হাতে বড় হাতের, আমরা দেখে থাকি যে মাঝে মাঝে ঢাকার বিভিন্ন এরিয়ায় মানে ছিনতাই করার জন্য যে ধরনের বড় বড় ধারালো রামদা বা অস্ত্র ব্যবহার করা হয় মুখে মুখ ঢেকে, তাহলে শিক্ষার্থীরা তো এই অস্ত্র তো শিক্ষার্থীদের হাতে থাকার কথা না। তাহলে অবশ্যই এখানে আমরা যেটি দেখেছি যে সেখানকার যারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল তারা এলাকার যারা স্থানীয় ছাত্রদল, যা মহানগর কিংবা অন্যান্য ছিল, এবং এদেরকে ঠিক ছাত্রদলও বলা চলে না, বলা চলে যে সন্ত্রাসী ভাড়া করে এনে শিক্ষার্থীদের উপর একটি ন্যাক্কারজনক হামলা। শিক্ষার্থীরা কারা? এই শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থী, সেটা বৈষম্যবিরোধী আন্দোলনের মানে সেই শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন করুক কিংবা ছাত্র শিবির করুক, যদি আমি ধরেও নিই যে সে ছাত্র শিবির করে কিংবা হচ্ছে, তাহলে তো আপনি অস্ত্র সহতে এই হামলার আপনি হচ্ছে বৈধতা পান না। মানে আপনি পয়েন্ট অফ না, আমি জানার জন্য বলছি না, মানে কে আমি সেটা জানি না, মানে আমার পয়েন্টটা হচ্ছে যে যদি সে ছাত্র শিবির হয়েও থাকে তাহলে তো সে এইভাবে হামলা করার হচ্ছে কোনোভাবেই হয় না। মানে আমি প্রস্তুতি দেখে যেটি বলছি যে এটি তাদের একটা পূর্ব পরিকল্পিত, এবং যে স্টাইলে হামলা করেছে আমি দেখেছি একজন নারী শিক্ষার্থীর মাথায় কূপ লেগেছে। এখন এখানে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকগুলো দিক আছে। আমরা যেহেতু আমি নিজেই একটি ছাত্র সংগঠনের ছাত্র অধিকার পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 2.5 বছরের ঊর্ধ্বে, এবং সর্বশেষ দায়িত্ব শেষ করে পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটি এবং এখন নাগরিক কমিটির দায়িত্ব পালন করছি। আমরা যেটি দেখেছি যে দেখেন, আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 1 বছরে 12 থেকে 13টি আমরা প্রোগ্রাম করেছিলাম যে ছাত্রলীগের দ্বারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যে রুমগুলো আছে রুমগুলোতে ছাত্র নির্যাতনের প্রতিবাদে, সেটা শিবির সন্দেহে কখনো ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীকে টর্চার করছে কিংবা যে কোনো উপায় সরকারের সমালোচনা করছে, সেখানে তারা টর্চার করছে। অর্থাৎ ছাত্র রাজনীতির যে রূপটা, মানে বিগত 15 বছরের যে ভয়ঙ্কর যে রূপ, মানে ছাত্র রাজনীতি মানে ক্যাম্পাসে হল দখল, ক্যাম্পাসে ক্যান্টিনগুলোতে ফাও খাওয়া, আশেপাশের মার্কেটগুলোতে চাঁদাবাজি করা, এবং ওই এলাকায় সরকার কিংবা হচ্ছে কোনো রাজনৈতিক মানে ওই দলের মানে ক্ষমতাসীন ঠিক না, মানে যেই দলের ছাত্র সংগঠন থাকে ওই দলের কোনো নেতৃবৃন্দ গেলে তাকে প্রোটোকল দেওয়া, এবং এটা নিয়ে নানা ধরনের বিষয়। আজকে একটা বিষয় একটু আপনার কাছে একটু এক বাক্যে একটু শেষ করবেন, আমরা একটু পরে আবার আসবো। সেটা হচ্ছে যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি রাজু ভাস্কর্যের সামনে যে বিক্ষোভ সমাবেশ মিছিল হয়েছিল সেখানে বলেছেন, দেশে নতুন করে স্বাধীন হওয়ার পরও একটি পক্ষ দেশে আবারও টেন্ডারবাজি এবং দখলবাজি রাজনীতিতে ফিরতে চায়, এ কারণেই শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আপনি তার এই বক্তব্যের সঙ্গে একমত, এবং তারা কারা? আমি মানে এটি কি বৈষম্য ছাত্র আন্দোলন থেকে অভিযোগ করা হয়েছে? না, এটি যিনি বলেছেন যে একটি সংগঠন একলা কারা বলতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে আপনি সরাসরি নাম বলতে চাই না, কিন্তু এটি আমাদের কাছে খুব সুস্পষ্ট। আপনি যদি আমাদের নিউজগুলো দেখেন বিভিন্ন সময় যে প্রক্রিয়ায় হচ্ছে, বিশেষ করে মানে ঢাকার, আপনি যদি জাস্ট আমি বলবো এটা সাংবাদিকতার জায়গা থেকে যদি কেউ একটা জরিপ করে, ঢাকার 50টা থানায় আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সেই অফিসগুলো এখন কি অবস্থায় আছে এই বিষয়ে আমরা একটা রিপোর্ট করলেই পেয়ে যাব যে এই অফিসগুলো এখন কাদের নিয়ন্ত্রণে আছে, কারা এখানে পরিচালনা করছে। তাহলে এটার খুব সুস্পষ্টভাবে পাওয়া যাবে। যদিও এই ধরনের রিপোর্ট এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার নিজের চোখে মিরপুরে যেহেতু আমি থাকি, প্রায় আশেপাশের
চলাফেরা যে 5-7টা অফিস দেখেছি সেগুলো দেখেছি, এগুলো একটি রাজনৈতিক দল বা তারা একেবারে নাম ধরে তারা হচ্ছে যে অফিসগুলো যেভাবে পরিচালনা করছে। এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগের অফিস, এটা ফ্যাসিবাদের অফিস, সেই অফিস তারা অবৈধভাবে দখল করছে না বৈধভাবে আওয়ামী লীগের অফিস ছিল সেটার আলাপ ভিন্ন। কিন্তু এই যে মানে জাস্ট 5ই আগস্টের পরবর্তীতে জাস্ট ব্যানারটা চেঞ্জ করে সেখানে অফিসগুলোকে মানে ইয়ে করা, তাহলে এইটার হচ্ছে একটা খুবই দুঃখজনক। ফলে আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গার থেকে যে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ফুটপাতে বিশেষ করে দোকান বসানো নিয়ে, বাস ঢাকার পরিবহন সেক্টরগুলোতে হচ্ছে পারমিটগুলা, এই নানা ধরনের বিষয়গুলোতে কিন্তু এই ধরনের একদম চাঁদাবাজির কিন্তু অভিযোগগুলো আসছে। আচ্ছা আরিফ, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা একটু ফয়সাল আলিম ভাই আপনার কাছে একটু যেতে চাই। আরিফদেরকে বলা যায় যে এই প্রজন্মের ছাত্র রাজনীতি করা আপনারা আরেকটু আগের সময়ের, এবং তখন নিশ্চয়ই ছাত্র রাজনীতির প্রেক্ষাপট বা বাস্তবতা আমরা গত কয়েক বছর যেরকম দেখেছি তার থেকে অনেক ভালো ছিল। গৌরবোজ্জ্বল ইতিহাসও আমরা জানি সে সময়ও। তো সেরকম একটি প্রেক্ষাপটে অনেক আন্দোলনের নেতৃত্বেও আমরা ছাত্রদলকে দেখেছি। কিন্তু এখন 5 আগস্টের পরবর্তীতে এটি কি গণ অভ্যুত্থানের ফলে এটি হলো, নাকি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই, ছাত্রদল কি আসলে ছাত্র সমাজের আকাঙ্ক্ষা পূরণে খানিকটা কি বিচ্যুত হচ্ছে, বা আকাঙ্ক্ষা কি একটু বেশি তাদের কাছে? আমি মনে করি এটা ঠিক না। ছাত্রদলের ঐতিহ্য যেটা আপনি বললেন, গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। সেই ছাত্রদল, যে ছাত্রদল এরশাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা ছিল, যার ফলে আজকে বাংলাদেশের 90-এর গণ অভ্যুত্থানের মূল নায়ক ছিল ছাত্রদলের নেতৃবৃন্দ। সুতরাং ছাত্রদলকে খাটো করে দেখার কারো অবকাশ নেই। ছাত্রদল বাংলাদেশের, আমরা মনে করি, একটা বৃহৎ ছাত্রদল বা ছাত্রদের সংগঠন, এবং বর্তমান যুগে যেগুলো দেখছেন, যে অবস্থাগুলো দেখছেন, এটা আসলে ছাত্র রাজনীতিটা এমন দিকে চলে গেছে গত 15 বছর ধরে যে মানুষ মনে করে ছাত্র রাজনীতি মানে তাদের চোখের সামনে ভাসে ছাত্রলীগের অত্যাচার, ছাত্রলীগের টর্চার, ছাত্রলীগের কর্মকাণ্ডকেই মানুষ সাধারণত ছাত্র রাজনীতির একটা প্ল্যাটফর্ম ভাবে, যে ছাত্র রাজনীতি মানেই ছাত্রলীগের বিভীষিকাময় সেই দিনগুলোর কথা। সেই দৃষ্টিভঙ্গি যখন কারোর সামনে আসে তখন সবাই সেইটাকে মনে করে ছাত্র রাজনীতিতে ছাত্র দলও মনে হয় এরকম যেন হবে। আপনারা শুনে খুশি হবেন, ছাত্র রাজনীতিকে বা ছাত্র দলের রাজনীতিকে সঠিক পথে রাখার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু কিছু ব্যবস্থা নিয়েছেন, যাতে কিনা আগামী দিনে এবং বর্তমান পর্যায়েও ছাত্র রাজনীতি বা ছাত্র দলের রাজনীতি সঠিক পথে পরিচালিত হয়। যেখানে যেখানে যে অবস্থায় ছাত্র দলের কোনো জায়গাতে কোনো চাঁদাবাজি বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা থাকা মাত্র দলের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি মনে করি ছাত্রদল বাংলাদেশের রাজনীতিতে অতীতে যেভাবে ভূমিকা রেখেছিল 5ই আগস্টের পরও সেই ভূমিকা রেখে চলেছে, এবং তারা আচ্ছা, আমি আপনার এই পর্যায়ে উত্তরটা পেয়েছি। আমরা আবার আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি একটু ওয়াজেদ ভাইয়ের কাছে একটু যেতে হবে, আমাদের বিরতির আগে একটু ছোট্ট করে ওনার কাছে বক্তব্য শুনবো। সেটি হচ্ছে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে ছাত্রদলকে বেরিয়ে আনার কোনো চিন্তা বিএনপি করছে কিনা, আর এটা আপনার কাছে প্রশ্ন থাকবে। আর ওয়াজেদ ভাইয়ের কাছে প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে আসলেই এই যে 5 আগস্টের পরে ছাত্রদের ভেতরে এরকম একটি প্রবণতা তৈরি হয়েছে যে লেজুর ভিত্তির দলীয় লেজুর ভিত্তির রাজনীতি না করা, বা তারা অ্যাকসেপ্ট করবে না, এরকম একটু কথা আসছে। এটির কারণ কি, বা এটি যৌক্তিক কিনা? আচ্ছা, এখন বাংলাদেশে 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জি, শিক্ষাঙ্গন সহ সারা দেশে যে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, এর মধ্যে রাজনৈতিক সংস্কার এবং আপনি যেটা বললেন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, আমার একটা বই বেরিয়েছে, সেখানেও এটা নিয়ে স্পষ্ট লেখা আছে। একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির একটা উজ্জ্বল অতীত ছিল, কিন্তু স্বাধীনতার পরপর প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় 1974 সালে এপ্রিলে একটা কিলিং হয়, 7 জনকে হত্যা করা হয় ব্রাশ ফায়ার করে। এর মধ্য দিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, ছাত্রলীগের যে রাজনীতি আমরা দেখেছি এ পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি।
ধর্ষণে সেঞ্চুরি পর্যন্ত করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। এই যে ছাত্রলীগের যে নির্মমতা গত 15 বছর এর আগেও হয়েছে হলগুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করেন প্রায় 1.5 লক্ষ ছাত্রী পড়াশোনা করে এখন শিক্ষার্থী। এর মধ্যে হাতে গোনা আমার মনে হয় 3 থেকে 4 হাজার ছেলে মেয়ে হবে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে সরাসরি জড়িত, বাকিরা জড়িত না। এখন দুইটা জিনিস, ছাত্র রাজনীতি আর দলীয় লেজুর ভিত্তির রাজনীতির মধ্যে তফাৎ আছে। Definitely. ছাত্র রাজনীতি হলো সেই রাজনীতি যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে 5ই আগস্ট এই বিপ্লব বা এই অভ্যুত্থান হয়েছে। এখানে কোনো দলীয় লেজুর ভিত্তি ছিল না, কোনো দলের ট্যাগ ছিল না, কোনো দলের মার্কা এখানে ছিল না। তারা রাজনীতি করে কিন্তু কোনো লেজুর ভিত্তি নেই। এই যে রাজনীতি, আমরা চাই দেশে শিক্ষাঙ্গনে এই ধরনের রাজনীতি হোক। আজকে দলীয় লেজুর ভিত্তির রাজনীতি এরপর বুয়েট কুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করে দেওয়ার উঠেছে। এটা যদি এই রাজনৈতিক সংস্কারের আওতায় এই সরকার বা পরবর্তীতেও যারা আসবে তারা এটা যদি কন্টিনিউ করে, এই দলীয় লেজুর ভিত্তির রাজনীতি শুধু ছাত্রদের মধ্যে নয়, আপনি দেখবেন হাসপাতালে ডাক্তারদের মধ্যে, তারপরে আমলাদের মধ্যে, প্রশাসনে আপনি দেখবেন এটা আদালতে এক শ্রেণীর দলীয় লেজুর ভিত্তির কারণে আজকে এই যে ভয়াবহতা রাজনীতিতে এবং সমাজে এইটা বিভক্তির সৃষ্টি করছে। এখন যে সংঘাতের সৃষ্টি কুয়েটে হয়েছে, এটা যদি বাড়তে থাকে, শিক্ষাঙ্গনে যদি এটা ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বড় ধরনের হুমকির মুখোমুখি হবে। এখন একটা জিনিস আমি বলি, ছাত্র রাজনীতি থাকবে, ডাকসু থাকবে, জাকসু থাকবে, সব ইলেকশন হবে, তারা ছাত্রদের যে কল্যাণ, ছাত্রদের যে সুযোগ সুবিধা, সেগুলো নিয়ে শিক্ষার উন্নতি কিভাবে হতে পারে সেসব নিয়ে তারা রাজনীতি করবে। দলীয় লেজুর ভিত্তির রাজনীতি করলে তাদেরকে ক্যাম্পাসের বাইরে করতে হবে। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে কয়েকটা ব্যাপারে একটু ছোট ছোট করে জানবো, একটু ছোট করে উত্তর দিবেন। সেটি হচ্ছে, আমরা গতকালকে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি হয়তো গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম হিসেবেই থাকবে, কিন্তু ছাত্র রাজনৈতিক দল হিসেবে তারা নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে এবং সংগঠন, হ্যাঁ, নতুন ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি থেকেও নতুন রাজনৈতিক দলেরও আত্মপ্রকাশ এ মাসেই হবে। তো একই দিকে ছাত্র সংগঠন একটি বের হচ্ছে, রাজনৈতিক দলও এই একই ঘরনার যারা তারা রাজনৈতিক দলও করছে, আবার বলা হচ্ছে যে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি হবে না। এটিও কি দিন শেষে লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি হবে না? না, এটি কোনোভাবেই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি হবে না। কারণটি হচ্ছে যে আপনি দেখেন লেজুর ভিত্তি কখন ঘটে, সেটি হচ্ছে যে যখন সকল সিদ্ধান্ত, সকল প্রক্রিয়া এবং সকল সংগঠনগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আমরা যেটি দেখেছি যে ধরেন আওয়ামী লীগ যখন কোনো একটা সিদ্ধান্ত নিত, সেটি হচ্ছে ধরেন সেটির পক্ষে যখনই বাজেট হতো, বাজেটের পরের দিন বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্র দলের মিছিল ক্যাম্পাসে হইতো। আবার যখনই হচ্ছে বিভিন্ন দিবসগুলো থাকতো, তারা এটার পক্ষে মিছিল করত এবং হলগুলোকে তাদের নিয়ন্ত্রণে রেখে এক ধরনের কনসেন্ট্রেট রুমে পরিণত করত। আমাদের ক্ষেত্রে যেটি হয়েছে যে দেখেন, এখানে আমাদের রাজনৈতিক দল আসতেছে পরে, মানে আমরা কিন্তু এখনো রাজনৈতিক দল ঘোষণার ডেট চূড়ান্ত করা হয় না এবং আশা করি এটি 25শে ফেব্রুয়ারি, যেহেতু একটি বিশেষ করে বিডিআরদের যেভাবে হত্যা করা হয়েছে সেই দিনটি তো একটি বিশেষ দিন, ফলে এই দিনটিকে অ্যাভয়েড করে আগে পরে 24 তারিখে একটি শোনা যাচ্ছে, 24 তারিখে শোনা যাচ্ছে অথবা 26, মানে যে কোনো একটি দিন হয়তো, মানে এই মাসেই হচ্ছে। আশা করি এই মাসের মধ্যে আমাদের প্রস্তুতি চলবে, যদি জাতীয়ভাবে কোনো ধরনের দুর্যোগ বা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি জটিল আকারে ধারণ না করে। সবকিছু কি ঠিক হয়ে গেছে মোটামুটি? না, নাম এখনো ঠিক হয়নি, কারণ বলার দরকার নেই, এমনি ঠিক হয়ে আছে না, এখনো ঠিক হয়নি। কতজন কারা কি থাকবেন না, এটি হচ্ছে আমাদের আসলে দেখেন, আমরা বলছি যে বর্তমানে যে অভ্যুত্থানটি হয়েছে, অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আমরা কিন্তু খুব ডিফারেন্ট ওয়েতে, যে এটি বলা চলে শুধু বাংলাদেশ না, উপমহাদেশের ইতিহাস এটি একটি বিরল ঘটনা, যে অন্যান্য সময় যেগুলো হয় যে দেখবেন রাজনৈতিক দল ঘোষণা করে দেয় একটা ম্যানিফেস্টো ডে, আমরা কিন্তু যেটি করেছি যে আপনার চোখে নতুন বাংলাদেশ, এটার নামে কিন্তু আমরা একটি ক্যাম্পেইন ছেড়েছি। অনলাইন এবং অফলাইনে আমাদের প্রায় 3 লক্ষের অধিক মানুষ কিন্তু এখানে তাদের মতামত দিয়েছেন, মানে দলের নাম কি হতে পারে, কিংবা হচ্ছে ধরেন কি মার্কা থাকতে পারে, কোন তার জীবনের কোন সমস্যাগুলো তিনি এই
দলের মাধ্যমে সমাধান করতে চান, বাংলাদেশের রাজনীতি কিভাবে দেখতে চান। ফলে এই যে সাধারণ মানুষের যে মতামত, তিন লক্ষাধিক মানুষের একেবারে ইনিশিয়ালি যে মতামত দেওয়াটা, সেটি আমাদের ডাটা স্পেশালিস্ট আছে, তারা এটি সর্টিং করে হচ্ছে আমাদেরকে একটা ডাটা প্রেজেন্ট করবেন যে এই বিষয়গুলো মতামত দিছে, সেইটার একটা বলা চলে যে দৃশ্যমান দেখা যাবে আমাদের এই ম্যানিফেস্টো এবং অন্য যে রাজনৈতিক। আহ্বায়ক কমিটি হবে না পূর্ণাঙ্গ কমিটি হবে? সভাপতি সাধারণ সম্পাদক থাকবে নাকি না, মেম্বার সভাপতি সেক্রেটারি? সাধারণ সম্পাদক তো ধরেন সাধারণত প্রথম কাউন্সিল কমিটিতে ছাড়া হয় না, কাউন্সিল ছাড়া হয় না। সাধারণত আমাদের বর্তমানে যে দুটি ফরম্যাট আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি, যে আহ্বায়ক ফরম্যাটে আছে, সাধারণত এইটার বিষয় বেশি আলোচনা হচ্ছে, এখনো চূড়ান্ত হয়নি এবং ডিফারেন্টও কিছু প্রস্তাবনা আছে, যে ধরেন অনেক সময় সাধারণ সম্পাদক একজন থেকে জেনারেল সেক্রেটারি থেকে বাকিরা সহ সম্পাদক, কিংবা আরও অন্য কোনো ফরম্যাটে, ভিন্ন কোনো ফরম্যাটে করা যায় কিনা, যে সর্বোচ্চ একটা বডি তৈরি হয়ে সেই বডির আন্ডারে ধরেন কোষাধ্যক্ষ আলাদা থাকা, ফরেন অ্যাফেয়ার্স আলাদা থাকা, মানে অর্থাৎ কেউ কারো কাছে না, একটা ফোরামের কাছে দায়বদ্ধ থাকা। সাধারণ ক্ষেত্রে যেটা হয়ে থাকে সভাপতি সেক্রেটারির কাছে সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রীভূত, সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক ভাবে ক্ষমতার পাওয়ার ডিস্ট্রিবিউশন বলেন কিংবা ব্যালেন্স অফ পাওয়ার, এই জায়গাগুলোতে হচ্ছে ধরেন একটা। আপনারা সবাই ওই রাজনৈতিক দলে গেলে জাতীয় নাগরিক কমিটি কি বিলুপ্ত হবে নাকি সেটিও চলবে? না, এখানে আমরা কিন্তু প্রথমে বলেছি যে দেখেন, জাতীয় নাগরিক কমিটি যে কাজটি করেছে সেটি হচ্ছে যে আমাদের এখানকার অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে এই সাধারণ জনগণের ভিতর তিনটা ফোর্স আছে, মানে অভ্যুত্থানে আপনার পলিটিক্যাল ফোর্স অংশগ্রহণ করছে, রেভলিউশনারি ফোর্স অংশগ্রহণ করছে, এবং একই সাথে কিন্তু সিভিল সোসাইটির বিভিন্ন শ্রেণী পেশা যারা আছে এরা অংশগ্রহণ করছে। এবং নাগরিক কমিটি যেটি করেছে যে এখানকার যারা অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করছে তাদেরকে অ্যাকোমোডেট করছে। ফলে যারা পলিটিক্যাল ফোর্স এবং রেভলিউশনারি চিন্তাভাবনা আছে, যারা খুব বেশি করে পরিবর্তন চায় সামাজিক, এখানকার রাজনৈতিক ব্যবস্থার যে সিস্টেম আছে সেগুলো পরিবর্তন করা, সামাজিক বেশ কিছু সিস্টেমগুলো পরিবর্তন করতে চায়, তারা রাজনৈতিক দলে যাবে। কিন্তু যারা সিভিল সোসাইটির জায়গা থেকে কাজ করতে চায়, বিভিন্নভাবে মতামত উৎপাদনের কাজ এবং সোসাইটির বিভিন্ন অন্যায় অনিয়ম দেখলে সেটার মানে এটাও থাকবে একই সঙ্গে। ফলে জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে থেকে যাবে প্রেসার গ্রুপ হিসেবে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও অভ্যুত্থানের একটি ব্যানার হিসেবে, এবং তারা শহীদ আহত পরিবার এবং অভ্যুত্থানের যে একটি গণহত্যা হয়ে গেল সেই গণহত্যা বিচারের জন্য আপনারা রাজনীতি করবেন না, না, এটি ব্যানার নিরপেক্ষ থেকে যাবে। ফলে যার কারণ থেকে আমরা কিন্তু আলাদা নতুন দল এবং ছাত্রদের পক্ষ থেকে কিন্তু আলাদা ছাত্র সংগঠন কিন্তু করা হবে। ফলে আপনি যেটি বলেছেন যে দেখেন, আমাদেরকে যদি এরকম হইতো যে আমরা আগে রাজনৈতিক দল করেছি, সেই দলের নেতৃত্ব হচ্ছে ছাত্র সংগঠনের নেতৃত্ব সরাসরি নির্ধারণ করে দিয়েছে, তাদের গঠনতান্ত্রিকভাবে তাদের সর্বোচ্চ অভিভাবক, এইরকম কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো প্রক্রিয়া নাই, বরং ছাত্র সংগঠন তাদের স্বাধীনভাবে এখানকার ছাত্র সংসদ নির্বাচনগুলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করা, যেটা আমরা কিন্তু দেখি না। আপনি মানে এটা আমাদের বারবার বলতে হয় যে ধরেন স্বৈরাচারের সময়, এরশাদের সময় কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, কিন্তু আমরা যখন দেখছি 91-এর পরে জাতীয় রাজনীতি যখন গণতান্ত্রিক ধারায় ফিরছে, তখন কিন্তু এই 91-92 সালে এসে ডাকসু বন্ধ হয়ে গেছে, জাকসু বন্ধ হয়ে গেছে। ফলে তখন কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু ক্ষমতাসীন ছিল জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে সেই ছাত্র সংসদ যে বন্ধ হয়ে গেল, সেখানে কিন্তু ধরেন বিএনপির কিন্তু একটা দায় রয়ে গেছে। অর্থাৎ আমরা বলবো যে এই ছাত্র সংসদ কেন্দ্রিক নির্বাচনগুলো ত্বরান্বিত করা, শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক কাজ করাগুলোতে মূলত ছাত্র সংগঠনের দায়িত্ব থাকবে, এটা কোনোভাবেই রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক করার সুযোগ নেই। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি, ধরেন আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ওয়ান পয়েন্ট পাওয়ার নেই, মানে এক জায়গায় কিন্তু পাওয়ার কেন্দ্রিক না। ধরেন ছাত্র সংগঠন দায়িত্ব যে থাকবে সে কিন্তু যেহেতু সমসাময়িক থাকে, ফলে এই জায়গাটা আরিফ, এটা আপনারা কনস্টিটিউশন কিংবা আপনাদের পরিকল্পনা যখন বা উদ্দেশ্য লক্ষ্য কর্ম পরিকল্পনা যখন প্রকাশ করবেন তখন নিশ্চয়ই আমরা আরো ডিটেইল জানতে পারবো। আলিম ভাই, আপনার কাছে ফয়সাল আলিম ভাই, আপনার কাছে যেটি আমরা বিরতির আগেই একটি প্রশ্ন রেখেছিলাম যে আসলে গণ অভ্যুত্থানের চেতনার জায়গা থেকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে কিছুটা পরিবর্তন হওয়া কিংবা আধুনিক বা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা পূরণের কথা বিএনপি কিভাবে ভাবছে? জি দেখুন, ছাত্র রাজনীতির লেজুর ভিত্তিটা কখন আসে? যখন তাদের প্রতি তাদের প্যারেন্ট অর্গানাইজেশন কিছু চাপিয়ে দেয়, তখনই লেজুর ভিত্তির প্রশ্ন আসে। আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দলের তাদের স্বকীয়তা রয়েছে, তাদের ঐতিহ্য রয়েছে, বাংলাদেশের সমস্ত আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেদিক দিয়ে আমি মনে করি প্যারেন্ট অর্গানাইজেশন হিসাবে বিএনপির পক্ষ থেকে ছাত্রদলকে কখনোই কিছু চাপিয়ে দেওয়া হয়নি।
একটা জিনিস খেয়াল করতে হবে যে এই চাপিয়ে দেওয়ার রাজনীতি বা লেজুর ভিত্তিক রাজনীতির মুখ্য কারিগর ছিল বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। আপনি শুনে থাকবেন অতীতে আমরা একটা শব্দ দেখতাম সব সময়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি বলতেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এমনকি 5ই আগস্টের কিছুদিন 2-1 দিন আগেও এইভাবে কথা তারা বলে গেছেন। তার মানে তাদের রাজনীতিটা ছিল তাদের ছাত্রদের দ্বারা পরিচালিত একটা রাজনীতি, যে মারামারি করবে এই জন্য ছাত্রলীগ আর দেশ চালাবে হলো আওয়ামী লীগ। এইভাবে কিন্তু 15 বছরের রাজনীতি চলেছে। ফয়সাল ভাই, আরেকটা ব্যাপার একটু, আপনি যে সময় এটি বলছিলেন যে ছাত্রলীগের গঠনতন্ত্রে বা ইয়াতে সেখানে আওয়ামী লীগ এক সময় তাদের ডিরেক্ট অভিভাবক ছিল, কিন্তু পরবর্তীতে তারা ভ্রাতৃপ্রতিম শব্দটি যোগ করেছে। কিন্তু যেখানে বিএনপিটা আরও স্ট্রংভাবে দেখা যায় মাতৃপ্রতিম, হ্যাঁ, একদম মাদার অর্গানাইজেশন বলা হয় বিএনপি। তো একটা সংগঠন যখন রাজনৈতিক দল তার ছাত্র সংগঠনকে একেবারে তার স্ট্রাকচারে রাখবে, তখন কি তার বাইরে বেরিয়ে তার মানে যে জায়গাটিতে ছাত্র, সাধারণ শিক্ষার্থী এবং দলীয় রাজনীতিতে যখন মানে সাংঘর্ষিক হবে, তখন সেই সংগঠন কি করবে? না, এটা সম্ভব, তাদের যদি স্বকীয়তা থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। কোটা আন্দোলন এটি ছাত্রলীগের অনেকে চেয়েছে, কিন্তু ধরেন আওয়ামী লীগের স্ট্র্যাটেজি বা আওয়ামী লীগ সরকার হয়তো সেটিকে চায়নি বিধায় শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। আমি রাইট? যদি সেটি হয়, তাহলে এই যে ছাত্রলীগ করার কারণেই সে কোটা আন্দোলনের সামনে যে যুদ্ধ করতে পারলো না বা মুভমেন্ট করতে পারলো না, তাহলে তার পথটি যেতে পারে, তার নেতা অখুশি হতে পারে। সেই রাজনীতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়াটি অবশ্যই আমি এটা আপনার সাথে একমত। একই সাথে যদি কোনো ন্যাশনাল ইস্যু থাকে, যে ইস্যুতে ছাত্ররা বাংলাদেশের, দেখেন 5ই আগস্ট পরবর্তীতে কি হয়েছে, 15 বছর ধরে বিএনপি কিন্তু একটা, আপনি বলবেন যে বারুদের একটা কারখানা তৈরি করে রেখেছিল, এবং ছাত্র জনতা কিন্তু এই বারুদে ম্যাচ লাইটের কাঠি জ্বলিয়ে ক্রেডিটের রাজনীতি যদি বাদও দিই, 15 বছর বিএনপি নির্যাতিত, সবচেয়ে বড় নির্যাতিত, এটা আমরা জানি। না, আমি ওই প্রশ্নটাই আসছি। তো দেখেন, ছাত্র রাজনীতিতে প্রভাব যদি পড়তো বা প্রভাবিত হতো, তাহলে এই ছাত্ররা যেভাবে গেছে, এই মুভমেন্ট করেছে, এই মুভমেন্টটার একটা স্বতঃস্ফূর্ততা থাকতো না, অনেকভাবে কন্ট্রোল থাকতো, অনেক প্রেরণা থাকতো না। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ন্যাশনাল ইস্যুতে ছাত্ররা কিন্তু যে কোনো ন্যাশনাল ইস্যুতে ঝাঁপিয়ে পড়ে, তখন এই লেজুর ভিত্তির যে প্রশ্নটা আসে বা আমরা বলে থাকি, সেইটা আসে না। জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এগুলো দিক দিয়ে পরীক্ষিত। আপনি যদি 90-এর গণ অভ্যুত্থান দেখেন, 90-এর গণ অভ্যুত্থানে কিন্তু দেয়ার ওয়াজ এ নো ডিক্টেটর বা কোনো ডিকটেশন আসেনি প্যারেন্ট অর্গানাইজেশন থেকে। ছাত্রদল ইটসেলফ, দে ওয়ার ইন দ্য স্ট্রিট, তারা রাস্তায় ছিল, ইউনিভার্সিটিতে ছিল, তাদের রক্ত দিয়েছে তারা, এবং এরশাদকে পতন ঘটিয়েছে তারা। আচ্ছা, অন্য সংগঠনগুলো ছিল, আমরা সে আলোচনায় না যাই। আমি একটু আপনার কাছে ফয়সাল ভাই একটু জানতে চাই যে গত কয়েকদিন ধরে রাজনীতিতে একটি আলোচনা চলছে, আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, এবং কি বিএনপির কোনো নেতা এরকমও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের আমলে বা অন্তর্বর্তী সরকারের আগে কখনোই হয়নি, কিন্তু যদিও হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, হোয়াট এভার দ্যাট ইজ। আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি কেন স্থানীয় সরকারের আগে জাতীয় সরকার নির্বাচন চায়? এরকম একটি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন করলে বিএনপির ক্ষতি হওয়ার জায়গাটি কি? এটা আপনাকে খুলে বলি প্লিজ। আসলে ব্যাপারটা হয়েছে অন্য জায়গাতে। ব্যাপারটা হলো, ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট এখনো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়ে গেছে। যখনই আপনি স্থানীয় সরকার দেবেন, তখন তালা মার্কা, ঘোড়া মার্কা, ডাব মার্কা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা কিন্তু এগিয়ে আসবে নির্বাচন করার জন্য। হারুক বা জিতুক, স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তারা তখন একটা কথা বলতে পারবে যে আমরা তো এই সরকারের আমলেই নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে জায়েজ করা হোক, আমরা আর আওয়ামী লীগের লোক নই, আমরা হলো শুদ্ধ হয়ে গেছি। এই ফ্যাসিস্টদেরকে যদি আপনি আবারও বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসতে চান, এই ফ্যাসিস্টদেরকে যদি আপনি বিচার না করে আবার যদি পুনর্বাসন করতে চান, তাহলে স্থানীয় সরকার নির্বাচন করতে পারেন, তাছাড়া নয়। তাহলে কেন চাচ্ছে এটা? আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে। এখানে এলো, আপনাকে বুঝতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল আসছে। এই রাজনৈতিক দল করা এত সহজ না। আমরা ওয়েলকাম জানাচ্ছি এই রাজনৈতিক দলকে, খালি আমরা বলছি যে রাষ্ট্র ক্ষমতায় থেকে যেন এই রাজনৈতিক দল গঠন করা না হয়। আচ্ছা, অন্যদিকে এই রাজনৈতিক দলকে তো এগিয়ে নিয়ে যেতে হবে।
তো প্ল্যানটা হলো এইরকম, যদি আমি এটাকে এগিয়ে নিয়ে যাই, স্থানীয় সরকার নির্বাচন হলো একটা ট্রায়াল, এটা একটা সেমিফাইনাল। এই সেমিফাইনালের ভিতর কি আসে? ফ্যাসিস্টদের যারা উচ্ছিষ্ট, যারা ভারতে যেতে পারেনি, যারা বিভিন্ন গ্রামে গঞ্জে পালিয়ে আছে এখন, তাদেরকে নতুন রাজনৈতিক দলে বন্দোবস্ত করবে, এইটাই হলো, দিস ইজ দ্য মেইন টার্গেট। তাছাড়া তাহলে জামাতও কেন চায়? না, এখানে একটু ব্যাপার আছে। এখানে জামাত কিন্তু সরাসরি চেয়েছে, আবার অনেক সময় জামাত তো অনেক কথাই বলে থাকে। জামাতের সেক্রেটারি জেনারেল নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যে বলছে যে আমরা একেবারে নো ইলেকশন উইদাউট সংস্কার, একটি কথা বলেছে, আরেকটি কথা বলেছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। এখানে একটা জিনিস দেখতে হবে, জামাত নানান সময় নানান কথা বলে। জামাতের আমির সবার আগে একটা কথা বললো, আওয়ামী লীগকে আমরা মাফ করে দিয়েছি। আমার প্রশ্ন, আপনি মাফ করার কে? বিএনপিও তো বলেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা আমরা কে? না, আমরা কে তা বিএনপি বলার যুক্তি আছে, দুটো কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে। দুজনেই কি ভোটের রাজনীতি করলো? না, বিএনপি যেটা বলছে, আমি আসছি সে কথাতে, জামাত বলছে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আপনি মাফ করার কেউ না। বাংলাদেশের 2000 মানুষের ছাত্রদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা, আপনি মাফ করার কি? এটা 1 নাম্বার। 2 নাম্বার, বিএনপি কি বলেছে যে একটা রাজনৈতিক দলকে একটা সিস্টেমেটিক, আপনি মুখ দিয়ে বলতে পারেন না যে বাদ, একটা সিস্টেমের মাধ্যমে, একটা আইনিত প্রক্রিয়ার মাধ্যমে আপনি তাকে নিষিদ্ধ, যদি আইন বলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এরকম সুশীলীয় বক্তব্য কেন? কেননা আবার বিএনপির আমরা আরেকজন স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য এরকম শুনেছি যে বিচার হবে, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্টভাবে পরবর্তীতে বলেছে। জামাতের আমির যেমন দ্বিচারী বক্তব্য দিচ্ছেন বা দিয়েছেন আপনার ভাষ্য মতে বললে, বিএনপির নেতারাও কি এরকম এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে না আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে? আমাদের কিন্তু একটাই কথা, আমি আপনার চেয়ারম্যান নিয়ে বলছি না, এর পরের যারা নেতারা তারা এরকম বক্তব্য দিচ্ছে। আমাদের চেয়ারম্যানের যে ভাষ্য সেটাই আমাদের দলের ভাষ্য। এক্স্যাক্টলি। আমরা বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করার কেউ না, এটা দাবি করারও কেউ না, আমরা নিষিদ্ধ করার না। আমরা বলছি তাদের বিচার করা হবে, বিচারে যদি সেই রাজনৈতিক দল নিষিদ্ধ হয় আমরা সেটাকে ওয়েলকাম করব না। এখন বিচার হবে, রাজনীতি করবে কি করবে না, এগুলো সব একদম ফিল্ডের পরে ছেড়ে দিচ্ছে। বিএনপি যেমন অনেকগুলো বিষয় নিয়ে যেমন আন্দোলন করছে বা তাদের বক্তব্য দিচ্ছে, যেমন বলছে স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই না, স্পষ্ট কথা। এই ইস্যুতেও কি ভোটের রাজনীতির কারণে স্পষ্ট বলছে না? আমরা কিন্তু আওয়ামী লীগের বিচার চাচ্ছি, কোনো কোশ্চেন নাই। আওয়ামী লীগের বিচার চাচ্ছেন না, আওয়ামী লীগের অপরাধীদের বিচার চাচ্ছেন, দল হিসেবে অপরাধীদের বিচার চাচ্ছেন। হ্যাঁ, কিন্তু সালাউদ্দিন আহমেদ দল হিসেবে বিচার চেয়েছে। আপনাকে দুটো জিনিস আছে, যখন আপনি আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে তাদেরকে যখন বিচার করতে যাবেন, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে দল, তারা কি প্ল্যাটফর্মে থেকে এই রাজনীতি করে বাংলাদেশকে ধ্বংস করেছে। আচ্ছা, ওই জন্য এই কথাটা ঠিক, যারা রাজনীতি করেছে রাজনীতি থেকে দলের প্রশ্ন চলে আসে। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, আমরা আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের বিচার চাই। বিচারের মাধ্যমে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে বাতিল করলে কোনো অসুবিধা নেই। আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বিএনপির মতো ক্ষতিগ্রস্ত। তাহলে যদি তারা বাংলাদেশে নাই, কিন্তু যদি তারা দোষী সাব্যস্ত হয় তার মানে তারা অপরাধী নাও হইতে পারে। দোষী সাব্যস্ত দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী নাও হইতে পারে, আমরা মুখ দিয়ে বলতে পারি না। আচ্ছা, অ্যাজ এ পার্টি আমরা মুখ দিয়ে, এটাকে তো আপনাকে দল হিসাবে, আপনার আইন আছে বাংলাদেশের, আইন যদি বলে, যেমন ক্ষতির যদি কথা বলেন, আমাদের সবার সবচেয়ে বেশি ক্ষতি বিএনপি। অবশ্যই অবশ্যই, এটা তো অবভিয়াস, এটা নিয়ে কোশ্চেনই আসা উচিত না। একটু মানে প্রশ্ন এই কারণেই আসছে যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা, তারাও কখনো নমনীয়, কখনো ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে, এই জন্যই প্রশ্নটি আসছে। আমাদের কথা ক্লিয়ার, আমরা বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমরা সেটাকে স্বাগত জানাবো। ওকে, আমরা একটু অনেকগুলো প্রশ্ন আপনার কাছে একটু ছোট ছোট করে বিষয় ভাই কাছে। আচ্ছা, এটা আমরা একটু বলছিল যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা। ৭৮ সালে ১ সেপ্টেম্বর যে দল গঠন হয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি দায়িত্ব ছিল রাষ্ট্রের? আচ্ছা, আমি একটু কি ছিল দায়িত্ব থেকে তিনি নিজে সংবাদ সম্মেলন করে একটি দলের আহ্বায়ক হিসাবে, কিন্তু দল হিসাবে বিএনপি আত্মপ্রকাশ করে। বিএনপি এখন যে স্ট্যান্ড, যে তারা বলছে একই সাথে ধরেন পরপর 2 বার রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রী হতে পারবে না। তা আমরা কিন্তু একটা জায়গায় বলছি যে একই সাথে দলের প্রধান এবং সরকারের প্রধান থাকতে পারবে না। তো জিয়াউর রহমান যেটি করেছেন যে তিনি একই সাথে তখন রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন,
আবার একই সাথে এসে কিন্তু একটা তখন দল আপনাদের এই আত্মপ্রকাশ নিয়ম করছে। হয় নাই, আপনারা তো তখন এই কথা বলেন নাই। না, না, এক আর আমি দুই নম্বর বলছি কথা যে- হচ্ছে কিংস পার্টি নিয়েই বিএনপি এই আলোচনাটা বেশি করে। আমি এই আলিম ভাইকেই এই ফয়সাল আলিম ভাইকেই টক শোতে এই বিষয়ে প্রশ্ন করেছি যে বিএনপির উত্থানও সেরকম কিনা, সেটি তিনি ব্যাখ্যাও দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আজকে আমরা অন্তত এই ইস্যু নিয়ে আমরা একটু আগাইতে চাই। অনেকক্ষণ অজেদ ভাইয়ের কাছে যাওয়া হয় না। অজেদ ভাই, আপনি আমাকে ছোট ছোট করে কয়েকটা উত্তর দেন। এক নম্বর হচ্ছে আপনার কাছে একজন বিশ্লেষক হিসেবে, রাজনীতি বিশ্লেষক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার কাছে মনে হয় কিনা, আমি অত ভেঙে না বলে শুধু আমার কাছে যেভাবে প্রশ্নটা আমি থ্রো করতে চাই, যে আওয়ামী লীগ ইস্যুতে দলের বিচার হোক কখনো বলা হচ্ছে, শুধুমাত্র আমি বিএনপিকে বলছি না, সব সংগঠন, ইভেন জাতীয় নাগরিক কমিটিও, তারাও একসময় বিএনপি আওয়ামী লীগের যে কাউন্সিলররা রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে পদে টিকায় রাখার কথা বলেছে। এবং তারাও বলেছে, এরকম কথাও তাদের আহ্বায়ক বলেছেন যে যদি যারা একেবারে অপরাধী না তাদের ব্যাপারে তারা তো কোনো অন্যায় করেনি, এরকম কথা আমরা শুনেছি। এনিওয়ে, সবগুলো রাজনৈতিক দল এক এক সময় এক এক রকমের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে। কখনো বলছে বন্ধ হওয়া উচিত, কখনো বলছে থাকা উচিত, কখনো বলছে দল হিসেবে থাকুক, কখনো বলছে তাদের রাজনীতি করার অধিকার নেই, কখনো বলছে দল হিসেবে বিচার হোক। এই যে ভিন্ন ভিন্ন বক্তব্য, এটি কি আওয়ামী লীগের ভোট কে নিজেদের পক্ষে আনার জন্য, নাকি আওয়ামী লীগের প্রতি সফট কর্নার সবারই আছে? এটা ভোটের রাজনীতির জন্য। আগামী নির্বাচনে এখন মনে করেন যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি। শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্য দিয়েই তার ফ্যাসিজম বাংলাদেশে ক্রিয়েট করেছে। এই যে দীর্ঘ সময় তিনি বহু লোককে হত্যা করেছেন, গুম করেছেন, জেলে রেখেছেন, এমন কোনো অপরাধ নাই শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে এবং তার দল করে নাই। আপনি দেখবেন এই আওয়ামী লীগই শেখ হাসিনাকে এগিয়ে দিয়েছে এসব করার জন্য। এবং শেখ হাসিনা এই দলের মধ্য দিয়ে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সবার মধ্য দিয়ে তিনি এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে তার বিরোধী শক্তি বা সাধারণ মানুষকে যেভাবে নিপীড়িত নিষ্পেষিত করেছে, তাদের মধ্য দিয়ে তারা যে একটা রেজিম তৈরি করেছিল। আপনি দেখবেন নাৎসি হিটলারের, মুসলিনির, তাদের দল সব এখনো এই দল নিয়ে কেউ দাঁড়াতে পারে না। ইভেন তো তাদের একটা যে সাইন, লগো, এটাও কেউ কোনো দেয়ালে সারতে পারে না, সব নিশ্চিহ্ন করেছে। এখন শেখ হাসিনা অপরাধ করেছে, তার মন্ত্রিসভা, তার দলের নেতৃবৃন্দ যারা অপরাধ করেছে, এবং দল হিসাবে আওয়ামী লীগ অপরাধ করেছে। আওয়ামী লীগের বিচার হতে হবে। জাতিসংঘ স্পষ্টভাবে সবগুলো রিপোর্টে, প্রতিবেদনে সবকিছু উল্লেখ করেছে। এখন দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। সেখানে বিচারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, সেটা নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আর যারা অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। এটা এখানে এখন বিএনপি বলেন, জামাত বলেন, বিভিন্ন দল বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। তারা আগামী নির্বাচনে ভোটের হিসাব করে তারা তাদের সুবিধা মতো যখন যেটা খাপ খায় তখন সেই কথাগুলো তারা। একটু আপনার কাছে একটা জিনিস জানতে চাই এইটা নিয়ে, যে এই ভোটের হিসাবের কথাই যেহেতু বললেন, আওয়ামী লীগকে দল হিসেবে যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে এই যে আওয়ামী লীগের বিশাল কর্মী বাহিনী, এটা তো মানে তৃণমূল পর্যায় পর্যন্ত আছে, আমরা যতটুকু জানি আওয়ামী লীগ বিএনপি তো দলেরই সব, বাংলাদেশের প্রধান দুটি দল তাদেরকে ধরা হয়। তো এত মানুষ, তারা তো আপনার অনুপ্রবেশকারী হবে না বিএনপিতে, জামাতে, অন্য জায়গাগুলোতে, সেটি আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখানে ধরেন দল হিসাবে এখন আওয়ামী লীগেরও অনেক লোক আছে, একটা পার্সেন্টেজ, যারা বিগত 15-16 বছর কোনো সুবিধা পায় নাই, একটা শ্রেণী সুবিধা ভোগ করছে, পায় নাই, তাদের ভেতরে খুব আছে। এবং গত অভ্যুত্থান যে ঘটেছে, এই অভ্যুত্থানে অনেক আওয়ামী লীগের সায় আছে, সমর্থন আছে। এই যে একটা গ্রুপ, বড় অংশ, এখন সবাই অপরাধ করেনি। দল হিসাবে যদি আওয়ামী লীগকে ব্যান করা হয়, নতুন কোন দল নিয়ে আসবে যারা ওই দলের নীতি অনুসরণ করে, যদি তাদের সফট কর্নার থাকে, সমর্থন থাকে আওয়ামী লীগের প্রতি, তারা নতুন দল নিয়ে আসবে। পরজন্মে আপনার হিন্দু ধর্মে যেমন পরজন্ম হয়, আওয়ামী লীগের পুনর্জন্ম,
আওয়ামী লীগ নতুন নামে পুনর্জন্ম নিয়ে আসতে হবে। বাকশাল হয়েছে, বাকশাল থেকে আওয়ামী লীগ আবার পুনর্জন্ম হয়েছে। তাহলে অজিত ভাই কিছুটা ক্লিয়ার আমার কাছে হয়ে গেল। তাহলে এই নির্বাচনের আগে যদি আমি ধরে নিলাম এরকম যে আওয়ামী লীগকে দলীয়ভাবেই নিষিদ্ধ করা হলো নির্বাহী আদেশে না বিচারের মাধ্যমে, তখন এবারের নির্বাচনে যে ভোটের তাদের যে ভোটগুলো হবে সেই ভোটগুলো কোন কোন বাক্সে যাবে সেই চিন্তা হইতে পারে, যেহেতু এখনই তো দল এসে ইলেকশন করে তারা দাঁড়াতে পারবে এখন না। মনে করেন আওয়ামী লীগ কোনো গ্রহ থেকে আসে নাই, এবং যারা ভেতরে ছিল তাদেরকে আমরা বঙ্গোপসাগরে থ্রো করি নাই, ফেলে দিতে সম্ভব না। তারা এই দেশের এই মাটির লোক। অবশ্যই এখন যারা অপরাধ করছে তাদের বিচার হবে, এবং যারা আছে তাদের অনুশোচনা বোধ থাকতে হবে, তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আওয়ামী লীগের দল হিসেবে। আমি একদম ক্লিয়ার, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, এটা কোনো ইয়ের কিছু না। আমি আপনার কাছে ক্লিয়ার যে আওয়ামী লীগের এক নম্বর হচ্ছে যারা অপরাধ করেছে তাদের বিচার করতে হবে, 2 হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু অপরাধী দল তাকে নিষিদ্ধ করতে হবে, 3 হচ্ছে আওয়ামী লীগ যদি তাকে রিফর্ম করতে চায় নতুন নামে, তাদের যারা ইতিবাচক রাজনীতি করে বা তাদের যে দলের নেতাকর্মীরা এখনও বিভিন্ন এলাকায় আছে যাদের ইমেজ সংকট নাই, যারা অপরাধী না বা যারা দুর্নীতিগ্রস্ত না বা সুবিধাভোগী হয়নি, তারা আপনার করতে পারবে। আমি বুঝলাম। আমার একটু আরেকটা প্রশ্ন একটু, সেটা হচ্ছে যে আলোচনাটা আমরা করছিলাম, আপনার কাছে কি মনে হয় আগে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় এখন নির্বাচন? দেখেন বাংলাদেশের নির্বাচন আপনিও জানেন আমিও জানি, বাংলাদেশে 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 3টা আপনার ইয়েতে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। কোনো একটা নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়েছে, কোনো বিতর্ক হয় নাই, এরকম কোনো ঘটনা আছে? এবং স্থানীয় সরকারের নির্বাচনেও একই ধরনের ঘটনা ঘটেছে, এবং হত্যাকাণ্ড বলেন, এই ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, এগুলো হয়েছে। এখন একটা দাবি কি, যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হইতে হবে এক, এবং যে নির্বাচন কমিশন হইতে হবে কোনো দলনিরপেক্ষভাবে, কারো প্রতি কোনো সহানুভূতি প্রদর্শন ছাড়া তারা নির্বাচন পরিচালনা করবে। তো এখন যে নির্বাচন কমিশন, এটা সেই নির্বাচন কমিশন। এখন যে সরকার, একটা নির্দলীয় সরকার, যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে, হ্যাঁ, তাদের রাইট আছে। তারা যদি এই নির্বাচন করতে চায়, এখন দেখেন একটা অসুবিধা আছে, এখন জাতীয় নির্বাচনটা যদি আগে হয়ে যায় এবং লোকাল গভর্নমেন্ট নির্বাচন যদি পরে হয়, প্রতিটা জায়গায় একটা ইনফ্লুয়েন্স করার একটা সুযোগ থেকে যাবে। এমনিতেই এমপিরা নির্বাচন তো দেরি হয়ে যাবে জাতীয় নির্বাচনে না। এখন আপনি 16 বছর অপেক্ষা করতে পেরেছেন, আপনি যদি ভালো একটা রাষ্ট্র চান, মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান, বাংলাদেশে যদি গণতন্ত্র চান, আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক বিএনপি কেন চাচ্ছে না, এটা আমার এটা জানার ইচ্ছা। এখন বিএনপি মনে করছে এখন নির্বাচন হলে তারা জয়লাভ করবে, এটা করবো, এমনিতেও করবে, মানে স্থানীয় সরকার নির্বাচন কেন এখন চাচ্ছে না? স্থানীয় সরকার চাচ্ছে না। যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, এখন তাদের মার্কা থাকবে না, আওয়ামী লীগ বিএনপির কোনো মার্কা থাকবে না। এখানে যারা যোগ্য লোক তারা উঠে আসবে গ্রামগঞ্জে থেকে, আওয়ামী লীগ উঠে আসবে এরকম কোনো প্রশ্নই উঠে না। আওয়ামী লীগ এখনো গ্রামে গঞ্জে সবাই চিনে, কোন বাড়ির লোক আওয়ামী লীগ করে, কোন ইউনিয়নের কোন নেতা, কোন থানার কোন নেতা আওয়ামী লীগ, তারা নির্বাচনের ধারে কাছে ঘিসতে পারবে না। এখন সাধারণ মানুষ, ভালো মানুষ উঠে আসার একটা সম্ভাবনা আছে এই নির্বাচনের মধ্য দিয়ে লোকাল গভর্নমেন্টে, যেহেতু ছাত্রদেরও সংগঠন সেটা হয়নি বা অন্য সংগঠনও হয়নি। কাজেই একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি ইয়েতে হয়, তাইলে ভালো লোকজনগুলো উঠে আসার একটা সম্ভাবনা আছে। এবং জাতীয় নির্বাচনে বিএনপি তো জিতবে, তাদের যে এখন আছে, যদি কোনো ধরনের সংঘাত বা অন্য কোনো সৃষ্টি না হয়, একটু ধৈর্য ধরতে হবে। 16 বছর ধৈর্য ধরা হয়েছে, এটা যদি চলতেই থাকতো, অভ্যুত্থান হতো 41-এ গিয়ে ঠেকতো। তো এখন যে পর্যায়ে এসছে, আমার মনে হয় প্রতিটি দল, বিএনপি, জামাত বা যারা ছাত্র সংগঠন আছে, তাদেরকেও বুঝতে হবে ছাত্র সংগঠনের সঠিক একটা থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, তারা কি করতে চায়। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা একটা লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, বড় রাজনৈতিক দলগুলো নেতৃত্ব বিকাশের পথ বলেন, ডেমোক্রেসি এক্সারসাইজ বলেন, সব দিক দিয়ে নতুন যে দল হবে তারাও যদি সেই পথে হাঁটে, তাহলে এই বাংলাদেশের মানুষ, তাদের যে দুঃখ, তাদের যে আকাঙ্ক্ষা, তার সমাপ্তি ঘটবে। তা আমি এখানে ছাত্র নেতা আছে, আমি বলতে চাই যে অতীতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের একটা বাংলাদেশ যে স্বপ্ন ছাত্ররা দেখিয়েছিল, সবাই রাজনীতি করবে। রাজনীতির ভেতর গণতন্ত্র থাকতে হবে, সবাইকে কথা বলার অধিকার দিতে হবে, এবং সবাই যাতে নেতৃত্বে আসতে পারে সেই সুযোগ নেতা এবং
কর্মীদের গোপন ব্যালটের মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটবে। রাজনৈতিক যে সংস্কার সংস্কৃতি, এটার আমূল পরিবর্তন করতে হবে। আচ্ছা। আমূল পরিবর্তন ছাড়া এই দেশে আপনার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে না। আমরা একদম শেষ মিনিট আছে, 1 মিনিট বলবেন। আপনিও কি অজিত ভাইয়ের সাথে সেম বক্তব্য দিবেন? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিরোধিতা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন, ফয়সাল আলীম ভাই বলেছেন যে এর মাধ্যমে রাজনীতিতে ফ্যাসিবাদীরা ফেরার সুযোগ পাবে। এটার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, আপনি কি তার সঙ্গে একমত কিনা? ফ্যাসিবাদীরা ফিরে আসার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিএনপির মহাসচিবের পূর্বের যে বক্তব্য এবং তাদের অবস্থান খুবই বিপরীতমুখী। তিনি বারবার আওয়ামী লীগ প্রশ্নে বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ কিভাবে সিদ্ধান্ত দিবে? যে আওয়ামী লীগের নির্বাচনে ভোট দিবে না। তাহলে আমিন ভাই যেটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ জিতে আসবে, তো জনগণ যদি আওয়ামী লীগের লোকদের জিতে আসার কথা কিন্তু বলি না, না মানে ভোট দেওয়ার মাধ্যমে তারা এস্টাবলিশ করার সুযোগ হবে না। আপনার মহাসচিব তো জনগণের উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছে। ফ্যাসিস্টরা আবার অংশগ্রহণ করুক, এটা কারো কাম্য না। না না, এটা কোনোভাবে অংশগ্রহণ করবে না, এটা আমরা অবশ্যই কাম্য নয়। কিন্তু বিএনপি একই সাথে আবার সবচেয়ে বড় ফ্যাসিস্ট কে কিন্তু সংবিধানের সর্বোচ্চ জায়গায় রেখে কিন্তু নির্বাচন এবং অন্যান্য কিছু করতে চাচ্ছে। না, বিএনপি তো কারেকশন চায়, সংস্কার চায়। তা ওই সংস্কার বলি নাই, আমি বলছি যে সংবিধান ইস্যুতে ফ্যাসিবাদের সর্বোচ্চ যে আমাদের যে আইকনিক সিম্বল, তাকে তো ঠিকই সেই জায়গায় কিন্তু রেখে কিন্তু ঠিকই সবকিছু করতে চাচ্ছে। সেই জায়গা থেকে এই অবস্থানগুলো কিন্তু বলেন প্রেক্ষাপটটা আলিম ভাই, ফয়সাল আলীম ভাই, আমরা শেষ করব। আমি যেটা বলি, উনি যেটা মিন করছেন, আমাদের তো একটা সাংবিধানিক ভাবে দেশটাকে চালাতে হবে। জি জি, আমরা সবাই জানি কি অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতিকে রেখে এখানে সরকার চালানোর প্রশ্ন আসছে। এটা যারা বোঝেন, সংবিধান বোঝেন, তারা বুঝবেন যে কি পরিস্থিতিতে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই দেশটা পরিচালিত হচ্ছে এই মুহূর্তে। সেখানে যদি আপনি সংবিধানকে একদম ভেঙে চুরে রাষ্ট্রপতিকে অপসারণ করেন, তাহলে দেশটা কার দ্বারা পরিচালিত হবে? রাষ্ট্রপতি ছাড়া আর কোন জিনিস রাখছেন? সবারই তো চেঞ্জ করা হয়েছে। না, এটা আপনার যদি সংবিধানের আওতায় থেকে যে জিনিসগুলো হয়, যেমন ধর আজকে ব্যুরোক্রেসি চেঞ্জ, মানে প্রয়োজন ছাড়া যতটুকু না করা যায়, তাই তো? একদম। এবং এইগুলো করে ইমিডিয়েটলি যদি পলিটিক্যাল গভর্নমেন্ট নামতে পারেন, তাহলে দেশে শান্তি ফেরত আসবে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, 176টার মতো আন্দোলন হবে না রাস্তাঘাটে। আজকেও দেখি 2-3টা আন্দোলন রাস্তায় নেমে গেছে, প্রতিদিনই হচ্ছে। তো এই জিনিসটা যদি থাকে, তাহলে এই আন্দোলন, যে আন্দোলন মিনিংফুল আন্দোলন না, যে কোনো কিছুতে আমি রাস্তায় দাঁড়ায় পড়লাম, সেটাও না। এটা কেন হবে? পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে, স্টেবল গভর্নমেন্ট থাকলে এটাকে ডিল করা যাবে। এবং আমরা মনে করি একটা রাজনৈতিক সরকার আসা মাত্র এই ধরনের কর্মসূচিগুলোকে আমরা যে কোনোভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট ডিল করতে পারি। শেষ, আমরা শেখ হাসিনাও তো নির্বাচনের দোহাই দিয়ে, গণতন্ত্রের দোহাই দিয়ে দেশে শাসন করেছে, তখন 15 বছর না, তারা কিন্তু নির্বাচনিত না। অনেক ধন্যবাদ, নির্বাচিত না ভাই। অনেক ধন্যবাদ ডাক্তার ওয়াজেদ খান, ফয়সাল আলীম এবং আরিফুল ইসলাম আদিব, কিন্তু আওয়ামী লীগ নির্বাচিত ছিল না। ধন্যবাদ জানাচ্ছি এবং 15 বছর তারা শোষণ করেছে বাংলাদেশে। একই সঙ্গে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে রাত জেগে এতক্ষণ অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, রাজনীতিতে আন্দোলন থাকবে, সংগ্রাম থাকবে, দাবি থাকবে, দাবি আদায়ের কর্মসূচি থাকবে, কিন্তু দিন শেষে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থে সবাই এক এবং অভিন্ন রেখে একটি অভিষ্ট লক্ষ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।